হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ এ টু জেড। আর আজকে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব এবং আগের দিন আমরা যেগুলো পড়ে নিয়েছি কার্বোহাইড্রেট এবং ফ্যাট, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে ওই বিষয়গুলি নিয়ে তো আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে এবং তার উত্তর আমি দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো আজকে আমরা পড়ব প্রোটিন। প্রোটিন কি? প্রোটিন কি? আমরা কার্বোহাইড্রেট এবং ফ্যাটে দেখেছি যে তারা কি কি নিয়ে তৈরি হতো। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে তৈরি হতো কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এখানে প্রোটিনে আরেকটি অণু যুক্ত হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন প্রোটিনের যে মূল যে অংশ তা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। প্রোটিন কি তার আমরা কিছুক্ষণ পরে সেটা আমরা পুরোপুরিভাবে জানবো। তার আগে আমরা জানতে হবে যে প্রোটিনের উৎসটা কোথায়, প্রোটিনটা কি নিয়ে তৈরি, তবেই তো আমরা বলতে পারবো যে প্রোটিনটা কি। প্রোটিন এর উৎস বলতে গেলে প্রথমেই আসে আমাদের দুটি উৎস, মেন দুটি উৎস। সেটা হচ্ছে প্রাণী থেকে যে প্রোটিনগুলি পাওয়া যায়। এক নম্বর হচ্ছে প্রাণী থেকে পাওয়া প্রোটিন, আরেকটা হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া প্রোটিন। প্রাণী থেকে আমরা কি কি প্রোটিন পাই? প্রাণী থেকে পাই প্রাণীর যে প্রোটিনের অংশগুলি: দুধ, মাছ, মাংস, ডিম। দুধ, মাছ, মাংস, ডিম, এগুলি হচ্ছে আমরা প্রাণী থেকে যেই প্রোটিনগুলি পাই। উদ্ভিদ থেকে যে প্রোটিনগুলি পাই, উদ্ভিদ থেকে কি কি প্রোটিন পাই? উদ্ভিদ থেকে আমরা উদ্ভিদের কোথা থেকে আমরা প্রোটিন পাই? ডাল থেকে আমরা প্রোটিন পাই। তবে প্রোটিনের উৎস প্রাণী জগৎ থেকে যে উৎসগুলি হচ্ছে দুধ, মাছ, মাংস, ডিম, আর উদ্ভিদ জগতের ডাল। তো উৎস। এবারে আমাদেরকে যেটা পড়তে হবে প্রোটিনের গঠন। প্রোটিনটা কি নিয়ে তৈরি? প্রোটিনটা কি নিয়ে তৈরি সেটার আগে আমরা সবাই যেটা দেখে নেব, সেটা হচ্ছে একটা প্রোটিন আগের দিন যেরকম বলেছিলাম যে ফ্যাট কি নিয়ে গঠিত হয়। ফ্যাট তৈরি হয় গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড দিয়ে, তেমন প্রোটিনের যে ছোট্ট ছোট্ট উপাদান সেগুলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমরা মুখস্থ করব না, আমরা দেখে জিনিসটাকে বুঝবার চেষ্টা করব। তো আমরা এখান থেকে কি পাচ্ছি? অ্যামাইনো অ্যাসিড মানে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, একটা অ্যামাইনো আর অ্যাসিড। তোমাদের জেনে রাখা উচিত অ্যামাইনো গ্রুপের সংকেত NH2, একটা অ্যামাইনো গ্রুপ থাকবে। আরেকটা NH3 অ্যাকচুয়াল, আরেকটা হচ্ছে COOH, অ্যাসিড মানে COOH আর অ্যামাইনো মানে NH3। তো আমরা এবার অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা লিখে ফেলি। প্রোটিনের যে মূল উপাদান সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা এরকমই হবে, একটা কার্বন, তাতে NH2, কারণ নাইট্রোজেনের 3টি হাত, তার মধ্যে দুটি, একটি এখানে আর এখানে দুটি। আরেকটা থাকবে হাইড্রোজেন, যেটা কম্পালসারি। আর এখানে একটা আর গ্রুপটা কি? আর হচ্ছে এখানে যে যা হোক বসতে পারে, শুধু হাইড্রোজেন বসতে পারে, CH3 বসতে পারে, ঠিক আছে। আরেকটা কি থাকবে? আরেকটা থাকবে COOH। এটা একটা প্রোটিনের সাধারণ সংকেত। তো আমি একটা আরের জায়গায় একটু অন্য কিছু বসিয়ে দেখি। আমি আরের জায়গায় H বসিয়ে দিলাম। এটা একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত। তো এটার নাম গ্লাইসিন। কত সোজা দেখো, এখানে যাই বসাবো সেটার নাম আলাদা হয়ে যাবে।
তো এখানে আমি হাইড্রোজেন বসিয়ে দিলাম, এটার নাম হয়ে গেল গ্লাইসিন। এটি একটি অ্যামাইনো অ্যাসিড। তো এরকম অ্যামাইনো অ্যাসিড, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে হতে প্রোটিন তৈরি হয়। তো প্রথমে অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনীর দ্বারা যুক্ত হয়। তুমি বল পেপটাইড বন্ধনীটি কি? পেপটাইড বন্ধনীটি কি? তো পেপটাইড বন্ধনী বলতে গেলে একটু লেখালেখি করতে হবে। তো একটা প্রোটিন এঁকে, অ্যামাইনো অ্যাসিড এঁকে ফেলি। কার্বন NH2, এটা থেকে হবে হাইড্রোজেন, নিচে থাকবে আর, এখানে থাকবে COOH, C ডবল বন্ড O, COOH, ঠিক আছে। এটা এ পাশে আরেকটা প্রোটিন এঁকে ফেলি। কার্বন, হাইড্রোজেন, সরি এটা নাইট্রোজেন, NH2, কার্বন, H, নিচে আর কি C ডবল বন্ড O, আর একটা OH। এটাই এঁকেছি, এটা একটু উল্টো ভাবে, এদিকটা উল্টে দিয়েছি। তো কি হয়, এখানে একটা H আর OH মিলে H2O তৈরি করবে। আর কি হবে, এখানে একটা বন্ড তৈরি হবে। তো বন্ডটি কিভাবে তৈরি হবে, এটা আমি যদি H2O বের করে দেই, জল বেরিয়ে যায়, তাহলে কি হবে, কি তৈরি হবে লিখে ফেলি। NH2CH আর CO NHCH আর COOH। তো এই যে এটা হচ্ছে, এটার নামটা কি, পেপটাইড বন্ড। তো এইভাবে পেপটাইড বন্ধনীর দ্বারা অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয়ে কি তৈরি করে, প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর দ্বারা পলিপেপটাইডস, পেপটন থেকে প্রোটিওজ থেকে প্রোটিন তৈরি করে। তো এভাবেই পেপটাইড বন্ধনী গঠিত হয়। এগুলো ভালো করে ভিডিওটি দুবার তিনবার, যেগুলো পারবে না, এগুলো একটু কঠিন, যেটাকে আমরা সাধারণভাবে ধরি তার থেকে একটু কঠিন এগুলো। তো ভিডিওটিকে পজ করে ঘুরে ঘুরে আবার দেখতে হবে, তাহলে মাথায় অটোমেটিক ঢুকে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এভাবে পেপটাইড বন্ড গঠন হলো। এভাবে পেপটাইড বন্ড গঠনের মাধ্যমে একটি প্রোটিন, এই প্রোটিন এইভাবে যুক্ত হয়ে কি হয়, আমাদের এইভাবে অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। এবারে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলি আমাদের দেহে তৈরি হয় না, সেগুলোকে বলা হয় কিন্তু আমাদের দেহে খুবই প্রয়োজন, তাদেরকে আমরা বলবো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সেগুলি কি, আমাদের দেহে তৈরি হয় না, বাহির থেকে খাদ্যের মাধ্যমে আমাদেরকে সেগুলি গ্রহণ করতে হয়, আর সেগুলি আমাদের দেহে খুবই প্রয়োজন। সেগুলির নাম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের 8টি অ্যামাইনো অ্যাসিড আছে। 8টি অ্যামাইনো অ্যাসিড আছে, এটা আমরা পরপর বলছি, মুখস্থ করার পদ্ধতি। প্রথমে সিন আসবে, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। প্রথমে সব সিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। এবারে আমরা একটু আসবো অন্যদিকে, ভ্যালিন, লিন, ফিনাইল অ্যালানিন, পাঁচটা হয়ে গেল। আর 3টি,
লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, ফিনাইলঅ্যালানিন, মিথিওনিন, থ্রিওনিন আগে লিখি, থ্রিওনিন, ভ্যালিন, আচ্ছা ভ্যালিন হয়ে গেছে, থ্রিওনিন, মিথ্রিওনিন, মিথিওনিন, আর এটা কি ট্রিপ্টোফ্যান। তাহলে কি কি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে এবং তার যে 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। কি কি আছে? লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, ফিনাইলঅ্যালানিন, থ্রিওনিন, মিথিওনিন, আর কি ট্রিপ্টোফ্যান। এই 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এবারে আমরা পড়ি প্রোটিন। এভাবে প্রোটিন তৈরি হয়ে গেল। তো আরেকটু ডিটেলসে আমরা যদি পড়ি, তা কেমন, প্রোটিন কিভাবে তৈরি হয়। পেপটাইড বন্ড এভাবে যুক্ত হলো, এভাবে পেপটাইড বন্ড যুক্ত হয়ে যাওয়ার পরে কি হয়, এটা জাস্ট জেনে রাখার জন্য আমরা যেটা জানবো সম্পূর্ণভাবে জানবো। তো এইভাবে পেপটাইড বন্ড তৈরি হলো। পেপটাইড বন্ডগুলি কি হয়, আস্তে আস্তে এটা একটি লম্বা রেখাকার, তাই এটার নাম আলফা হেলিক্স। জাস্ট পেপটাইড বন্ডগুলি যুক্ত হবে। এবার পেপটাইড বন্ডগুলি কি করবে, এরকম এইভাবে গুড়িয়ে যাবে। এখানে একটা পেপটাইড, এটার নাম বিটা প্লেটেড সিট। বিটা প্লেটেড সিট, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এছাড়াও আছে 3 ডিগ্রি আর 4 ডিগ্রি। সেটা কেমন, এই বিটা প্লেটেড সিট সেটি আবার এরকম যুক্ত হয়ে এরকম তৈরি হবে। 4 ডিগ্রিটা আবার কেমন, অনেকগুলি 3 ডিগ্রি একসাথে যুক্ত হয়ে এই একটি 3 ডিগ্রি, একটি 3 ডিগ্রি, একটি 3 ডিগ্রি যুক্ত হয়ে একটি 4 ডিগ্রি প্রোটিন তৈরি করবে। 4 ডিগ্রি প্রোটিনের একটি উদাহরণ হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। 4 ডিগ্রি প্রোটিনের উদাহরণ হিমোগ্লোবিন। তো এটা কমপ্লিট হলো। এবারে আসি আমরা প্রোটিনের শ্রেণীবিভাগ। প্রোটিনকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। সেটা কি কি, সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন আর লব্ধ প্রোটিন। সরল প্রোটিন কাকে বলে, সরল প্রোটিন মানে শুধু অ্যামাইনো অ্যাসিড দ্বারাই গঠিত হবে, শুধু অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত প্রোটিনকে বলা হয় সরল প্রোটিন। শুধু অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত প্রোটিনকে কি বলবো আমরা, সরল প্রোটিন। সরল প্রোটিনের উদাহরণ আমরা যদি বলি, সেটা হচ্ছে হিমোগ্লোবিন, যেটা আমরা এক্ষুনি আগে বললাম। এবার আমরা আসবো যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন মানে কি, অ্যামাইনো অ্যাসিড আর কি প্রোটিনের সাথে আরো কিছু একটা যুক্ত হবে, সেটাকে বলে যুগ্ম প্রোটিন। প্রোটিনের সাথে আরো কিছু একটা যুক্ত হবে, যেমন কি লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন নাম শুনে বোঝা যাচ্ছে, নাম শুনে কি বোঝা যাচ্ছে, লাইপো মানে কি লিপিড প্লাস প্রোটিন। তো প্রোটিনের সঙ্গে আরো কিছু একটা যুক্ত হবে, সেটাকে আমরা বলবো যুগ্ম প্রোটিন। আর লব্ধ প্রোটিন আমাদের প্রকৃতিতে পাওয়া যায় না। প্রোটিনকে যদি ভেঙে দেওয়া হয় তো এই লব্ধ প্রোটিন তৈরি হয়, যেমন পেপটোন। লব্ধ প্রোটিনের একটি উদাহরণ কি, পেপটোন। তো এবারে আমরা পড়বো কাজ। প্রোটিন আমাদের দেহে কি কি ভূমিকা পালন করে। তো প্রোটিন কি কি কাজ করে,
প্রথমেই আমাদের দেহ গঠনে প্রোটিন এক বিশেষ ভূমিকা পালন করে। দেহ গঠনে কি কি? দেহ গঠনে আমাদের যে মাসেল রক্ত, আমাদের মাসেল রক্ত লসিকা যে কোনো জায়গায় প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে দেহ গঠনে প্রোটিন বিশেষ ভূমিকা পালন করে। উৎসেচক উৎপাদন, বিভিন্ন উৎসেচক যেগুলো যেমন আমাদের মুখে আছে টায়ালিন এবং বিভিন্ন ধরনের উৎসেচক, সেই উৎসেচক উৎপাদনে প্রোটিন বিশেষ ভূমিকা পালন করে। তারপরে হরমোন, কিছু কিছু হরমোন যেমন ইনসুলিন, এসটিএইচ, ইনসুলিন, এই সমস্ত এলটিএইচ, এই সমস্ত হরমোন তৈরিতে প্রোটিন বিশেষ ভূমিকা পালন করে। আর কি প্রোটিন, কিছু কিছু প্রোটিন আমাদের পুষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। তো প্রোটিনের ক্যালোরি, আমি 1 গ্রাম প্রোটিন খেয়ে কতটা ক্যালোরি পাবো সেটা হচ্ছে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। তাহলে প্রোটিন থেকে আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই 1 গ্রাম প্রোটিন থেকে। তো প্রোটিনের কাজ হয়ে গেল। এবারে আমরা পড়বো প্রোটিন যদি আমরা কম খাই তো আমাদের কি কি রোগ হতে পারে। প্রোটিন যদি আমরা কম খাই আমাদের দুটি রোগ হতে পারে, সেটা বেশিরভাগটাই বাচ্চাদের হয়, বাচ্চাদের 1 থেকে 5 বছরের শিশুদের মধ্যে। তো দুটি রোগ হচ্ছে কোয়াশিয়রকর আর 2 নম্বর হচ্ছে ম্যারাসমাস। কোয়াশিয়রকর এবং মেরাসমাস। তো কোয়াশিয়রকর আর মেরাসমাস এই দুটি রোগে যে সমস্ত লক্ষণগুলি দেখা যায়, তো আমরা দেখতেই পাচ্ছ যে কোয়াশিয়রকর যে রোগটি সেটি আমাদের সাধারণত হয় 1 থেকে 5 বছর যে শিশুদের মধ্যে। তো তাদের কি কি লক্ষণ দেখা যায় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে খুব রুগ্ন, তো এদের দেহের ওজন কম হয়, আর ত্বক কি হয় বিবর্ণ হয়ে যায়, আঁশযুক্ত হয়, আর এদের মাথায় সাধারণত চুল থাকে না, চুল উঠে যায়, আর এরা নিস্তেজ, মানে অতটা একটা শিশু কতটা চঞ্চল হয় সেটা এরা হয় না, আর এদের দেহ কি হয় ফুলে যায়, এর দেহের ওজন খুব কম হয়। আর মেরাসমাসের ক্ষেত্রে যেটা হয় তোমরা দেখতে পাচ্ছ যে দেহ শীর্ণ, খুব রোগা হয়, হাত পা খুব সরু হয়ে যায়, আর কি চোখ কি হয়, অনেক দিন আমরা রাত জাগলে যেমন আমাদের চোখ ঢুকে যায়, দেখো এদেরও দেখতে পাচ্ছ যে চোখ কোটরের মধ্যে ঢুকে গেছে, আর কি মুখস্তর বৃদ্ধের মতো, মুখটা হচ্ছে বৃদ্ধের মতো হয়ে গেছে, মানে বৃদ্ধদের মুখ যেরকম হয় তোমরা দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে অবস্থাটা। তো প্রোটিন কম খাওয়ার ফলে শিশুদের এই রোগগুলি হয়। আর এই যে মেরাসমাস রোগটি এটি হয় যে 1 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে। তো তোমাদের এই ভিডিও সম্বন্ধে, এই প্রোটিন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সটা ইউজ করো, কমেন্ট বক্সে আমাদেরকে জানাও। তোমরা যেরকম আমার কাছে এত সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারছো, শিখতে পারছো, যদি তোমার বন্ধুদেরকেও এইভাবেই শেখাতে চাও, একটা কথা মনে রাখবে, আরেকজন শিখে গেলে কখনো তুমি পিছিয়ে পড়বে না। যদি বন্ধুদেরকে শেখাও তারাও শিখতে পারবে, সবারটাই ভালো হবে। তো কারণ কম্পিটিশানটা এখানে হয়তো কয়েকজনের মধ্যে, কিন্তু কম্পিটিশানটা অ্যাকচুয়াল অনেক মানুষের মধ্যে। তো বন্ধুদেরকেও শিখতে সাহায্য করো, এই পোস্টটি শেয়ার করো এবং প্লিজ লাইক করে দিও। আর এইভাবেই যদি তোমরা পরপর ভিডিও পেতে চাও, ক্লাস 9 পুরোপুরি ক্লাস 9 কভার করব, ক্লাস 9-এর যে সিলেবাস, লাইফ সায়েন্সের সিলেবাস আমি পুরোপুরি কভার করব। এভাবেই যদি তোমরা ভিডিও পেতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমার এই ভিডিওগুলি পরপর সবার আগে তোমার কাছে যাতে পৌঁছে যায় তার বেল আইকনটি প্রেস করে দিও। তো আজ এখানে পর্যন্তই, টাটা।